বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সাধারণ জ্ঞানে তোমাদের 19 নাম্বার ক্লাসটি হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা বিশ্বযুদ্ধ পড়ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা পড়ব এবং বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন রকমের বিগ্রহ দেখব। তো আমাকে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাকে তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা। আশা করি তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছি যে তোমরা শুনতে পাচ্ছ। সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সাধারণ জ্ঞানে তোমাদের 19 নাম্বার ক্লাস হতে যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যুদ্ধ। আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো দেখব। বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। কোন যুদ্ধ বলো? ওয়াটারলুর যুদ্ধ। এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। ওয়াটারলুর যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ যদি বলা হয় ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল, কেন হয়েছিল? এই ওয়াটারলুর যুদ্ধটা হয়েছিল 1815 সালে। এই ওয়াটারলুর যুদ্ধ হয় কবে বলতো? 1815 সালে। বিশ্বখ্যাত ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে। আর এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। নেপোলিয়ন যদি বলা হয় কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এই 1815 সালে এই যুদ্ধ হয়েছিল, ওয়াটারলুর যুদ্ধ। আর বিশ্বখ্যাত ওয়াটারলুটা কোন দেশে যদি অবস্থিত? ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। বেলজিয়াম, বেলজিয়ামে, বেলজিয়ামে অবস্থিত। ওয়াটারলুটা কোন দেশে অবস্থিত বলতো? বেলজিয়ামে অবস্থিত। ওয়াটারলুটা এটি পরীক্ষায় আসে যে ওয়াটারলু কোন দেশে অবস্থিত। ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। আর এই যুদ্ধটা হয়েছিল কবে? 1815 সালে। এই যুদ্ধতে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন। আর নেপোলিয়ন পরাজিত হওয়ার কারণে তাকে যেখানে নির্বাসন দেওয়া হয়েছিল সেটি হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হওয়ার কারণে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। আর এই যুদ্ধটা মূলত হয়েছিল নেপোলিয়ন, ফরাসি সম্রাট নেপোলিয়ন, ফরাসি সম্রাট নেপোলিয়ন, নেপোলিয়ন প্লাস ব্রিটিশ শাসক ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে, ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে, ওয়েলিংটন, ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে। তাহলে এই যুদ্ধটা হয়েছিল মূলত কার কার মধ্যে বলতো? নেপোলিয়ন এবং ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে হয়েছিল। নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সম্রাট আর ডিউক অফ ওয়েলিংটন ছিলেন ব্রিটিশ সেনাপতি। ঠিক আছে, এই যুদ্ধে জয়ী হয়েছিল ডিউক অফ ওয়েলিংটন। আমি আবার বলছি, বিশ্বখ্যাত ওয়াটারলুটা কোন দেশে অবস্থিত বলতো? বেলজিয়ামে অবস্থিত। বেলজিয়ামে অবস্থিত, বেলজিয়াম। আর এই যুদ্ধটা কার কার মধ্যে হয়? নেপোলিয়ন এবং যুক্তরাজ্যের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে। কবে হয়? 1815 সালে। আর নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হয়। এই যুদ্ধে পরাজিত হওয়ার ফলে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। যদি বলা হয় কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল নেপোলিয়নকে? সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে আছে আজাহার মাহমুদ। জি ক্লিয়ার বলেছে। মুন্নি জেসমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কবে? প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 সালে। 1914 সালের 28 জুলাই, তারিখটা হচ্ছে 28 জুলাই। যদি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? 1914 সালের 28 জুলাই সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? 1914 সালের 28 জুলাই সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর শেষ হয় কবে?
1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 28 জুলাই 1914 সালে, আর শেষ হয় কবে? 1918 সালে। আচ্ছা, এখানে খেয়াল করবা যে আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দুইটা শক্তি দেখতে পাই। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দুইটা শক্তি দেখতে পাই। এই শক্তিগুলো একটু দেখো। শক্তিগুলো হচ্ছে, একটা হলো তোমার অক্ষ শক্তি, একটা হলো তোমার কি অক্ষ শক্তি। একটা শক্তির নাম হচ্ছে অক্ষ শক্তি, একটি শক্তির নাম হচ্ছে অক্ষ শক্তি, আর একটা নাম হলো মিত্র শক্তি। আর একটা নাম হলো বলতো কি? মিত্র শক্তি। মিত্র শক্তি। তাহলে একটা শক্তির নাম অক্ষ শক্তি, আর একটা নাম হলো মিত্র শক্তি। আর এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অক্ষ শক্তিতে কারা ছিল, মিত্র শক্তিতে কারা ছিল? অক্ষ শক্তিতে ছিল জার্মানি। অক্ষ শক্তিতে ছিল কে বলতো? জার্মানি। আর কে ছিল? অস্ট্রো হাঙ্গেরি। অস্ট্রো অস্ট্রো হাঙ্গেরি। অস্ট্রো হাঙ্গেরি ছিল। অস্ট্রো হাঙ্গেরি। আর কে ছিল? তুরস্ক। তুরস্ক ওই সময়ের নাম ছিল অটোমান সাম্রাজ্য। অটোমান 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 সাম্রাজ্য ছিল। অটোমান সাম্রাজ্য ছিল। আর মিত্র শক্তিতে ছিল কে বলতো? ফ্রান্স। ফ্রান্স ছিল। তারপরে ব্রিটেন ছিল। ব্রিটেনও ছিল। রাশিয়া ছিল। রাশিয়া ছিল। তারপরে ছিল যুক্তরাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্র ছিল। তারপরে ছিল কে? ইতালি ছিল। ইতালি ছিল। আর কে ছিল? জাপান ছিল। আর ছিল বলতো কে? জাপান ছিল। আর ছিল কে? জাপান। তাহলে তোমাদেরকে যদি বলা হয় আমাদের অক্ষ শক্তিতে দেশ কোনগুলো ছিল? জার্মানি ছিল। অস্ট্রো হাঙ্গেরি বলতে হচ্ছে অস্ট্রিয়া আর হাঙ্গেরি আগে একসাথে ছিল। অস্ট্রিয়া দেশটা আর হাঙ্গেরি দেশটা আগে একসাথে ছিল। তারপরে দেখো, অটোমান সাম্রাজ্য ছিল মানে তুরস্ক ছিল। এটা হচ্ছে অক্ষ শক্তিতে। অক্ষ শক্তি মানে হচ্ছে যারা আগে যুদ্ধ সংগঠিত করেছে তারা হলো অক্ষ শক্তি। যারা আগে যুদ্ধ সংগঠিত করেছে তারা হলো অক্ষ শক্তি। আর মিত্র শক্তি হচ্ছে কে ছিল বলতো? ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি এবং জাপান ছিল। পরীক্ষাতে এখানে প্রশ্ন থাকে, ধরো যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে কোন শক্তিতে ছিল, বা প্রশ্ন হলো জাপান প্রথম বিশ্বযুদ্ধে কোন শক্তিতে ছিল। তা এই চারটা তোমরা মনে রাখবা। এই চারটা তোমরা মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি। চলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা একটু কথা বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা একটু নোট করবে এখান থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। কবে সেটা? সেটা হলো 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 1939 সালে। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। আক্রমণের মাধ্যমে। পোল্যান্ড আক্রমণের মাধ্যমে কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। যদি তোমাদেরকে বলা হয় যে কোন দেশকে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল, সেটি হচ্ছে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। সেটা কবে? 1 সেপ্টেম্বরে। 1 সেপ্টেম্বরে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে কি হয়েছিল বলতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শক্তিবর্গ কারা ছিল? অক্ষ শক্তি যদি আমরা দেখি, অক্ষ শক্তিতে একটু চেঞ্জ আসছিল। অক্ষ শক্তিতে একটু পরিবর্তন আসছিল। পরিবর্তনটা হচ্ছে জার্মানি তো ছিলই। জার্মানি ছিলই। জার্মানির সাথে আসছিল কে? ইতালি আসছিল। ওই পক্ষ থেকে ইতালি এই পক্ষে চলে আসে ইতালি। আর কে আসে? জাপান চলে আসে। আর চলে আসে কি বলতো? জাপান চলে আসে। অক্ষ শক্তিতে ছিল হচ্ছে জার্মানি, জাপান এবং ইতালি। আর এইদিকে মিত্র শক্তিতে দেখো, মিত্র শক্তিতে
মিত্র মিত্র শক্তিতে কে ছিল? মিত্র শক্তিতে কে ছিল? ছিল হচ্ছে ফ্রান্স। ফ্রান্স আগের জায়গায় ছিল ফ্রান্স। তারপরে হচ্ছে ব্রিটেন, ব্রিটেন, রাশিয়া, রাশিয়া, আর হচ্ছে যুক্তরাষ্ট্র, আর ছিল যুক্তরাষ্ট্র। তা এরা ছিল মিত্র শক্তিতে। তাহলে অক্ষ শক্তি যারা আগে আক্রমণ করেছিল তাদেরকে বলা হচ্ছে অক্ষ শক্তি, আর যারা আক্রমণকে প্রতিহত করেছে তারা হলো মিত্র শক্তি। যারা আগে আক্রমণ করেছিল তারা হলো কি বলো? অক্ষ শক্তি। আর যারা আক্রমণকে প্রতিহত করেছিল তারা হলো মিত্র শক্তি। তাহলে আমাদের অক্ষ শক্তিতে ছিল বলতো জার্মানি। আর ইতালি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রতে ছিল, বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা অক্ষতে চলে আসে। ইতালি, জাপানও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রতে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিসে চলে আসে? প্রথম অক্ষতে চলে আসে। মিত্রতে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এই নামগুলো তোমরা একটু মনে রাখবা। আর এখান থেকে একটু মনে রাখবা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিছু ঘটনা। এখান থেকে একটু হিটলার পড়তে হবে, যে 1933 সালে, 1933 সালে হিটলার কি হয়? হিটলার 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। জার্মানির কি হন বলতো? জার্মানির চ্যান্সেলর হয়। জার্মানির চ্যান্সেলর, জার্মানির চ্যান্সেলর হয়। যদি বলা হয় হিটলার কবে জার্মানির চ্যান্সেলর হয়েছিল? 1933 সালে। 1933 সালে। যে দেশটিতে হচ্ছে সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর, সেটা হচ্ছে জার্মানি। হিটলার চ্যান্সেলর হয়েছিল হিটলার চ্যান্সেলর হয়েছিল কবে বলো? 1933 সালে। আচ্ছা, আরেকটু মনে রাখবা যে হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম, হিটলারের 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 আত্মজীবনীর নাম, আত্মজীবনীর নাম, জীবনীর, হিটলারের আত্মজীবনীর নাম কি? নাম হলো মেইন ক্যাম্প। মেইন মেইন ক্যাম্প, মেইন ক্যাম্প। হিটলারের আত্মজীবনীর নাম কি বলতো? মেইন ক্যাম্প। হিটলারের আত্মজীবনীর নাম হলো মেইন ক্যাম্প, যার বাংলা অর্থ হচ্ছে আমার সংগ্রাম। আমার আমার সংগ্রাম। কি নাম বলো? আমার সংগ্রাম, আমার সংগ্রাম। হিটলারের আত্মজীবনীর নাম কি বলো? আমার সংগ্রাম, আমার সংগ্রাম। এটা হচ্ছে হিটলারের আত্মজীবনী। আচ্ছা, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তারা অক্ষ শক্তিতে ছিল, মানে জার্মানির পক্ষে ছিল, এই জাপান কি করেছিল? আমেরিকার পার্ল হারবার আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে। এই জাপান কি করেছিল? আমেরিকার পার্ল হারবার আক্রমণ করেছিল। আমেরিকার পার্ল হারবার, জাপান আমেরিকার পার্ল হারবার যদি বলে কবে আক্রমণ করেছিল? 7 ডিসেম্বর 1941 সালে জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করেছিল। আচ্ছা, যদি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্টের নাম ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন এফ ডি রুজভেল্ট, রুজভেল্ট, এস বি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আর সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন কি বলতো? জোসেফ স্টালিন, জোসেফ জোসেফ স্টালিন, স্টালিন, জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন কি? জোসেফ স্টালিন। দেখো, এই জাপান পার্ল হারবার আক্রমণ করার কারণে পরের দিনই কিন্তু যুক্তরাষ্ট্র তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকা কবে? 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর 1941 সালে। যদি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কবে মিত্র শক্তিতে যোগ দিয়ে তারা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? সেটা হলো 8 ডিসেম্বর 1941 সালে আমেরিকা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমেরিকা তারা কি করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা জরুরি কল এসেছিল। তাহলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে হচ্ছে আক্রমণ করা হলো পার্ল হারবারে, তার কারণে কিন্তু আমেরিকা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসলো। আমেরিকা কিন্তু জাপানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা 6 আগস্ট 6 আগস্ট 6 আগস্ট ও 9 আগস্ট 6 আগস্ট ও 9 আগস্ট 6 আগস্ট ও 9 আগস্ট 1945 সালে কি করেছিল তারা? 1945 সালে তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, জাপানের কোথায় বলতো? জাপানের হিরোশিমা, হ্যাঁ হিরোশিমা, হিরোশিমা আর কোথায়? আর হচ্ছে নাগাসাকিতে, নাগাসাকিতে, নাগাসাকিতে কি করেছিল? সাকিতে তারা আণবিক বোমার বিস্ফোরণ ঘটাইছিল, যার কারণে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল। বুঝতে পারছো? তো এখান থেকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমাদের যুদ্ধ থেকে মোটামুটি ভাবে এই প্রশ্নগুলোই আসে। আচ্ছা, এরপর দেখো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইরাক ইরান যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধটা হয়েছিল কে নিয়ে? ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল সাত আল আরব নিয়ে। কি নিয়ে যুদ্ধ হয়েছিল বলতো? সাত আল আরব নিয়ে। 1988 সালে যুদ্ধ হয়। হ্যাঁ, সাত আল মানে 1980 থেকে 1988 সাল পর্যন্ত কি হয়েছিল? ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাহলে যদি বলা হয় ইরাক এবং ইরানের মধ্যে, যদি তোমাদেরকে বলা হয় ইরাক এবং ইরানের মধ্যে কি নিয়ে যুদ্ধ হয়েছিল, এই জায়গাটার নাম হচ্ছে সাত আল আরব। জায়গাটির নাম কি বলতো? সাত আল আরব, একটা নদী নিয়ে যুদ্ধ হয়েছিল। সাত আল আরব নিয়ে যুদ্ধ হয়েছিল। যদি তোমাদেরকে বলা হয় যে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হওয়ার অন্যতম কারণ কি ছিল? সাত আল আরব। ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হওয়ার অন্যতম কারণ কি ছিল? সাত আল আরব। তোমরা জানো যে এই যুদ্ধের সময়, তোমরা সবাই জানো যে এই যুদ্ধের সময় কি হয়েছিল? জাতিসংঘ ইরাকে একটা মিশন প্রেরণ করেছিল। জাতিসংঘ একটা ইরাকি মিশন প্রেরণ করেছিল, এটার নাম হলো ইউনিমগ। ইউনিমগ, ইউনিমগ প্রেরণ করেছিল। এই যুদ্ধের সময় 1988 সালে জাতিসংঘ একটা মিশন প্রেরণ করেছিল, সেটির নাম হচ্ছে ইউনিমগ। এটির নাম কি বলতো? ইউনিমগ। ইউনিমগ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ইরাক ইরান, ইরাক ইরাক ইরান, ইরান মিলিটারি, মিলিটারি মিলিটারি অবজারভার গ্রুপ।
অবজারভার অবজারভার গ্রুপ অবজারভার গ্রুপ এই নামে কি করা হয়েছিল, একটা মিশন, এটা ইরাকে প্রেরণ করা হয়েছিল কত সালে? 1988 সালে। জাতিসংঘের এই শান্তিরক্ষী মিশনটা কোথায় প্রেরণ করা হয়েছিল? ইরাকে। যদি বলা হয় যে ইরাক ইরান যুদ্ধের সময় জাতিসংঘ ইরাকে কোন মিশন প্রেরণ করেছিল, সেটা হচ্ছে ইউনিমক। কত সালে? 1988 সালে। আর বাংলাদেশ কিন্তু প্রথম এই মিশনে তারা সৈন্য পাঠিয়েছিল। বাংলাদেশ প্রথম যে মিশনে অংশগ্রহণ করে ইউনিমগের মাধ্যমে 1988 সালে। যদি বলে বাংলাদেশ কোন মিশনের মাধ্যমে তারা জাতিসংঘের কার্যক্রমে অংশগ্রহণ করে, সেটি হলো ইউনিমগের মাধ্যমে। সেটি হলো কিসের মাধ্যমে বলো? ইউনিমগের মাধ্যমে। ইউনিমগের মাধ্যমে বাংলাদেশ প্রথম তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছিল ইউনিমগের মাধ্যমে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও সবাই। আর তোমাদের আরেকটা ক্লাস হবে, আমরা তোমাদের আরেকটা ক্লাস নিব, 19 নাম্বার এবং 20 নাম্বার একটা ক্লাস নিব। বিশ্বের খেলাধুলা পুরস্কার এবং সাম্প্রতিকের ওপর আরেকটা ক্লাস তোমাদের হবে আগামী সোমবার, ইনশাল্লাহ হয়ে যাবে। তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে 20টা ক্লাসের মাধ্যমে। তো তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে তোমরা রিভিশন দিবা এবং তোমাদের যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে এগুলো দেখবা, ঠিক আছে? এরপর তোমাদের এক্সাম নেওয়া হবে ইনশাল্লাহ। এক্সাম ক্লাস কোর্সটা কমপ্লিট করে তোমাদের এক্সামটা নেওয়ার মাধ্যমে তোমাদের পরিপূর্ণভাবে আমাদের কাছ থেকে তোমরা সার্ভিসটা পাবা ইনশাল্লাহ। তো দেখো এই পর্যন্ত তো কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা চলো, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব থেকে পড়তে হবে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব পড়ি, আসো। গুরুত্বপূর্ণ কিছু বিপ্লব পড়বো। এই বিপ্লবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই বিপ্লবগুলোর মধ্যে কি কি আছে? এই বিপ্লবগুলোর মধ্যে তোমাদের পড়তে হবে শিল্প বিপ্লব। মুন্নি জেসমিন বলছো জি স্যার ক্লিয়ার। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুক্ত হয়েছ। তাহলে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব এটি কোন দেশে হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব। যদি বলা হয় শিল্প বিপ্লব কোন দেশে হয়, শিল্প বিপ্লবটি হয়েছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কোন দেশে হয়েছিল বলো? ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে। শিল্প বিপ্লবটা মূলত কি? শিল্প বিপ্লবটা হলো মূলত, শিল্প বিপ্লবটা হচ্ছে মূলত তোমার যে আগে উৎপাদন হতো হাতে হস্তের মাধ্যমে, কুটিরের মাধ্যমে, মানে কুটির শিল্প, ছোট শিল্প ঘরে হতো, সেটা যখন মেশিনে হওয়া বা উৎপাদিত হয় সেটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব। সেটা যখন মেশিনে উৎপাদিত হয় সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লব হয়েছিল 1760 সালে। কবে হয়েছিল বলতো? 1760 সালে। শিল্প বিপ্লব কবে হয়? 1760 সালে শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লবের ফলে আমাদের ভারতবর্ষের কি হয়েছিল? আমাদের ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়েছিল। আমাদের ভারতবর্ষের কি ছিল বলতো? কুটির শিল্প। ভারতবর্ষের কুটির শিল্প, ভারতবর্ষের কুটির শিল্প কি হয়? ধ্বংস হয়। শিল্প বিপ্লবের ফলে ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়। এরপর দেখো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবটা কেন হয়েছিল? কোন দেশে হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। আর এই বিপ্লবটা হয় 1789 সালে ফরাসি বিপ্লব হয়। ওই সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। কে ছিলেন? ষোড়শ লুই। ওই সময় ফ্রান্সের রাজা কে ছিলেন বলতো? ষোড়শ লুই। এই রাজার বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছিল, রাজা স্বৈরাচারী ছিল, এই জন্য যে বিপ্লবটা সংগঠিত হয় সেটাকে বলা হয় ফরাসি বিপ্লব। এই ফ্রান্সে হয় ফরাসি বিপ্লব। আর এই ফরাসি বিপ্লবের মাধ্যমে জনগণ কি করেছিল? ফ্রান্সের একটা কারাগার এটা ধ্বংস করেছিল। এই কারাগারের নাম হচ্ছে বাস্তিল দুর্গ। কি নাম বলতো? বাস্তিল। হ্যাঁ, বাস্তিল দুর্গ। হুম, এই কারাগারের নাম কি? বাস্তিল দুর্গ। এই কারাগারটার নাম কি বলতো? বাস্তিল দুর্গ। এই কারাগারের পতন হয়েছিল, বাস্তিল দুর্গের পতন হয়েছিল
কোন কারাগার পতন হয়েছিল? বাস্তিল দুর্গের পতন হয়েছিল। আর এই ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? নেপোলিয়নকে। যদি বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, বলা হয় নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের শিশুর নাম কি? ফরাসি বিপ্লবের শিশু, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? শিশু বলা হয় নেপোলিয়নকে। কাকে? নেপোলিয়নকে। নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয় বলো? নেপোলিয়নকে বলা হয়। ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? নেপোলিয়নকে বলা হয়। আচ্ছা, রুশ বিপ্লবটা হয়েছিল কোথায়? রাশিয়াতে হয়। কত সালে? 1917 সালে। রুশ বিপ্লব হয় কোথায়? রাশিয়াতে। কবে হয়? 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়। 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়। আর রুশ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? লেনিন দিয়েছিলেন। লেনিন। লেনিন। রুশ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? লেনিন দিয়েছিলেন। রুশ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন বলো? লেনিন দিয়েছিলেন রুশ বিপ্লবের নেতৃত্ব। আর রুশ বিপ্লবের মাধ্যমে কি হয়? রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের মাধ্যমে কি হয়? রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থাকবে না। সমাজতন্ত্র মানে হলো ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থাকবে না, সকল কিছুর মালিকানা থাকবে কি? রাষ্ট্র। সমাজতন্ত্র মানে হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির কি থাকবে না? মালিকানা থাকবে না। সমাজতন্ত্র মানে হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির কি থাকবে না? মালিকানা থাকবে না। সকল সম্পত্তির মালিককে থাকবে? রাষ্ট্র। এটি হচ্ছে মূলত সমাজতন্ত্র। ঠিক আছে, যার জনক হচ্ছে রাশিয়ার লেনিন। আচ্ছা, এরপরে দেখো ইসলামিক বিপ্লবটা হয় কবে? এটা হচ্ছে 1969 সাল। ইসলামিক বিপ্লব হয় 79 সালে, ইরানে হয়। আর ইসলামিক বিপ্লবের ওই সময় রাজা কে ছিল? ইরানের রাজা রেজা 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 শাহ পাহেলভি। রেজা শাহ পাহেলভি পাহেল পাহেলভি রেজা শাহ পাহেলভি। তার পতনের জন্য আন্দোলন করেছিল যারা আলেম ওলামা, তারা আন্দোলন করেছিল। আর এই আন্দোলনের ফলে রেজা পাহেলভির অবসান হয়। আর এই সময় ইরান কি হয়? একটা ইসলামিক রিপাবলিক হয়। ইসলামিক রিপাবলিক। ইসলামিক কি হয়? ইসলামিক রিপাবলিক হয়। রিপাবলিক রিপাবলিক হয়। এই সময় ইরানটা কি হয়? রিপাবলিক হয়। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। আয়াতুল্লাহ আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। রুহুল্লাহ রুহুল্লাহ খমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে বলো? আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। তোমরা কমেন্ট করো, দেখো বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট করো। এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকো কমেন্ট করো। আচ্ছা, এরপর দেখো অরেঞ্জ বিপ্লবটা কোথায় হয়? অরেঞ্জ বিপ্লবটা হয় 2004 সালে। অরেঞ্জ বিপ্লব হয়, এটা হচ্ছে ইউক্রেনে হয়। ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব মানে একটা সরকার বিরোধী বিপ্লবের নাম হচ্ছে অরেঞ্জ বিপ্লব। আর আরব বসন্তটা হয় কবে? আরব বসন্তটা হয় 2011 সালে তিউনিসিয়াতে। আরব বসন্ত। আরব বসন্ত মানে হচ্ছে গণতন্ত্রের দাবিতে তিউনিসিয়াতে যে আন্দোলন হয়েছিল 2011 সালে, সেটার নাম হচ্ছে আরব বসন্ত। আরব বসন্ত মানে হচ্ছে আরব জাহানের নবজাগরণ। আরব আরব জাহানের নবজাগরণ।
জাগরণ, আরব জাহানের নবজাগরণ। আচ্ছা দেখো, তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তোমরা যারা ক্লিয়ার বুঝতে পারছো আমাকে একটু মেসেজের মাধ্যমে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা যারা এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের হাল হাকিকত। তোমাদের হাল হাকিকত আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। যেহেতু তোমাদের শেষ মুহূর্ত, এই জন্য উপস্থিতি অনেক কম। তোমরা তোমাদের হাল হাকিকত আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জি ক্লিয়ার আছি। তোমাদের প্রাইমারি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ, প্রাইমারি পরীক্ষার, তোমাদের তোমাদের খুব শীঘ্রই কি আসবে, সার্কুলার চলে আসবে। অনেকগুলো নিয়োগ হবে, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে আমাদের প্রতিবারই প্রশ্ন আসে, প্রতিবারই প্রশ্ন হয় গোয়েন্দা সংস্থা থেকে। তো এখান থেকে আমরা কি পড়বো দেখো। গোয়েন্দা সংস্থা থেকে, গোয়েন্দা সংস্থা থেকে আমাদের পড়তে হবে এফবিআই। গোয়েন্দা সংস্থা একটা নাম হচ্ছে এফবিআই। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নাম হলো এফবিআই। এফবিআই এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফবিআই। এফবিআই, এফবিআই এর পুনরূপ হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল, ফেডারেল, ফেডারেল ব্যুরো, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন, গেশন, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটা হচ্ছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদি বলা হয় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি? এফবিআই। এরপরে দেখো ফেয়ারফ্যাক্স। ফেয়ারফ্যাক্সটা হলো আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা। তারপর হচ্ছে সিআইএ। সিআইএ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এজেন্সি। তাহলে সিআইএ এটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ গোয়েন্দা সংস্থা। আমেরিকার প্রেসিডেন্টের স্পেশাল গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সিআইএ। তারপর দেখো আইএসআই। আইএসআই এটার পুনরূপ হচ্ছে ইন্টার সার্ভিস অফ ইন্টেলিজেন্স। ইন্টার, ইন্টার সার্ভিস, সার্ভিস, ইন্টার সার্ভিস অফ ইন্টেলিজেন্স। ইনটেলি, ইন্টেলিজেন্স, ইন্টার সার্ভিস অফ ইন্টেলিজেন্স। এটা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আর মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদ হচ্ছে বিশ্বে গুপ্ত খুনে শীর্ষ একটা গোয়েন্দা সংস্থা। আর এটিও ভারতের গোয়েন্দা সংস্থা। এর পুনর হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস উইং। রিসার্চ, রিসার্চ, রিসার্চ অ্যানালাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস উইং, অ্যানালাইসিস উইং, রিসার্চ অ্যানালাইসিস উইং। এটা হচ্ছে ভারতের কেন্দ্র গোয়েন্দা সংস্থা যেন হচ্ছে দেখো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই একটু জানিয়ে দাও তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও।
এখানে রবি ঠাকুরের সেই অপরিচিতা অপরিচিতা বলছে, স্যার আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখান থেকে তোমরা বুঝতে পেরেছো আমাদের এরপরের বিষয়গুলো কি আসবে তাহলে। আমরা গোয়েন্দা সংস্থা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই 1 নাম্বারের। এরপর আমরা দেখব আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের বিভিন্ন সীমান্ত রক্ষী বাহিনী দেখব, বুঝতে পারছো, যারা বর্ডারে থাকে সীমান্ত রক্ষী বাহিনী। এখান থেকে মনে রাখবা যে রেঞ্জার্স, রেঞ্জার্স এটি হলো পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী, রেঞ্জার্স। তারপর হচ্ছে বিজিপি, বিজিপি মানে হচ্ছে বর্ডার গার্ড অফ পুলিশ, বিজিপি মানে হচ্ছে বর্ডার 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 গার্ড, গার্ড অফ পুলিশ, অফ পুলিশ, বর্ডার গার্ড অফ পুলিশ, বিজিপি। এটা হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বিএসএফ এটা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার, বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার বর্ডার সিকিউরিটি 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 ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, এরপর দেখো বিজিপি, বিজিবি এটা হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বর্ডার বর্ডার গার্ড বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশ, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এটা কি? এটা হলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, যার আগের নাম ছিল বিডিআর, যার আগের নাম ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। এরপর দেখো সুইস গার্ড, সুইস গার্ডটা কি? সুইস গার্ডটা হচ্ছে ভ্যাটিকান সিটির, ভ্যাটিকান আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটির কি সীমান্তরক্ষী বাহিনী। আচ্ছা, ইউরোপোলটা কি? ইউরোপোলটা মনে রাখবা, ইউরোপোলটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কি, ইউরোপিয়ান ইউনিয়নের পুলিশ বাহিনী, পুলিশ পুলিশ সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়ন যে একটা জোট আছে তাদের একটা একক পুলিশ সংস্থার নাম হচ্ছে ইউরোপল। ইউরোপিয়ান ইউনিয়নের যে একক 28টা দেশ আছে তাদের একটা একক পুলিশ সংস্থার নাম হচ্ছে ইউরোপল। এরপর তোমরা বিমান সংস্থা থেকে তোমাদের প্রশ্ন হয়, কয়েকটা বিমান সংস্থা পড়বা, বেশি পড়া লাগবে না, একদম হট সাজেশন করে দিয়েছি। বিমান সংস্থা থেকে পড়বা কি বলতো? গারুদা বিমান সংস্থা, গারুদা, গারুদা বিমান সংস্থাটা কোথায় যদি বলা হয়, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, এটা প্রায় পরীক্ষায় আসে। গারুদা এটি হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, গারুদা হলো ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। এরপর দেখো লুফথানসা, লুফথানসা বিমান, এটা হচ্ছে জার্মানির বিমান সংস্থা। আর গেরিলা বাহিনীগুলো পড়ে নিবা, গেরিলা বাহিনীর মধ্যে তোমাদের আছে দেখো ব্ল্যাক সেপ্টেম্বর, এটা হচ্ছে ফিলিস্তিনের একটা গেরিলা সংস্থা। হিজবুল্লাহ এটা হচ্ছে লেবানন পন্থী, লেবাননের শিয়া পন্থী। হিজবুল্লাহ হলো কি? হিজবুল্লাহ, হ্যাঁ হিজবুল্লাহটা কি? হ্যাঁ হিজবুল্লাহটা হলো, হিজবুল্লাহটা হচ্ছে লেবাননের শিয়াপন্থী একটা গেরিলা দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, লেবাননের শিয়াপন্থী একটা গেরিলা দল হচ্ছে হিজবুল্লাহ। আর আবু সায়াফ এটা হচ্ছে ফিলিপাইনের একটা মুসলিম গেরিলা সংগঠন, আবু সায়াফ, আবু সায়াফ, আবু সায়াফ, আবু সায়াফটা কি? এটা হলো ফিলিপাইনের একটা গেরিলা সংস্থা মুসলিম। এরপর হচ্ছে টুপাক আমারু, টুপাক আমারুটা হলো পেরুর গোয়েন্দা সংস্থা, দক্ষিণ আমেরিকার যে পেরু আছে রাষ্ট্র, দক্ষিণ আমেরিকার যে রাষ্ট্র নাম হচ্ছে পেরু, তার একটা গোয়েন্দা সংস্থা। কন্ট্রা এটা হচ্ছে উত্তর আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা, নিকারাগুয়ার একটা গোয়েন্দা সংস্থা। এরপর হচ্ছে এলটিটি, এলটিটি হচ্ছে শ্রীলঙ্কার, এল টি টি ই, এলটিটি, এলটিটির ফুল এলাবোরেশন কি? লিবারেশন টাইগার্স অফ তামিলেলম, লিবারেশন
লিবারেশন টাইগার টাইগার অফ তামিল তামিল এলাম এলাম লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, এটি হলো মূলত শ্রীলঙ্কার একটা তামিলদের একটা গেরিলা সংস্থা। আচ্ছা, এরপর তোমরা কি পড়বা? এরপর তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদ সংস্থা পড়বা। বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশের। আনতারা হলো ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংবাদ সংস্থা। রয়টার্স হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। আর সিনহুয়াটা হচ্ছে চীনের। সিনহুয়াটা কোথাকার? চীনের। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমরা ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? তো আমাদের গুটি গুটি করে 19টা ক্লাস হয়ে গেল। তোমরাও ধৈর্যের সাথে ক্লাসগুলো করলা। আর একটা ক্লাস রয়েছে তোমাদের, আমরা খেলাধুলা, পুরস্কার এবং সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো আগামী ইনশাল্লাহ সোমবার। তো আজকে তোমরা এই পর্যন্তই রাখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।